আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে চুম্বক বা ম্যাগনেট, ক্লাস 7 এর টপিক। প্রথমেই আমরা জানবো যে এই চুম্বক কিভাবে আবিষ্কার হলো তার কথা, ঠিক আছে, বা এই চ্যাপ্টারের প্রথম ভূমিকা। আজ থেকে প্রায় 2500 বছর আগে এক রাখাল বালক মাঠে গরু চড়াতে গিয়ে বা ভেড়া চড়াতে গিয়ে হঠাৎ করে তার পা একটা পাথরে আটকে যায়, জুতোটা অ্যাকচুয়ালি। তো সে খুব চেষ্টা করে টেনে তারপর খুলতে পারে। আসলে কি হয়েছিল, তার পায়ে মানে তার জুতোতে লোহার পেরেক ছিল, ঠিক আছে। সেই পেরেকটি একটি পাথরে আটকে যায়। তা ম্যাগনেস নামে সেই ছেলেটি তখন সেই পাথরটা তার খুব অবাক লাগে এবং সে পাথরটা তুলে সবাইকে দেখায়। পরবর্তী সময় ম্যাগনেসিয়া নামক একটি জায়গায় ওই রকম পাথর অনেক দেখতে পাওয়া যায়, যেগুলোতে লোহা বা লোহা জাতীয় জিনিস আটকে যাচ্ছে। তো সেই থেকেই ওই পাথরগুলোর নাম হয় ম্যাগনেটাইট, এবং ওই জায়গার পাথর বলে সেই ম্যাগনেটাইট নাম থেকে আস্তে আস্তে ম্যাগনেট নামটা এসেছে, ঠিক আছে। এবার আমরা চুম্বকের সংজ্ঞায় আসি। চুম্বক কাকে বলবো না, যে বস্তু লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি পদার্থকে সহজেই আকর্ষণ করে তাকে বলবো চুম্বক। কি কি পদার্থ বললাম? লোহা, কোবাল্ট আর নিকেল। এই পদার্থগুলোকে যে আকর্ষণ করে তাকে কি বলবো? তাকে বলবো চুম্বক। বুঝে গেল? এবার চুম্বক ক ধরনের? চুম্বককে আমরা আকৃতি অনুসারে পরে ভাগ করবো। আগে আমরা চুম্বককে ভাগ করছি প্রাকৃতিক না কৃত্রিম। তাহলে প্রথমে হচ্ছে প্রাকৃতিক, আর এদিকে হচ্ছে কৃত্রিম। দেখো, প্রাকৃতিক চুম্বক যেটা পাথরের আকৃতিতে পাওয়া যায়, যেটা ম্যাগনেস পেয়েছিল, সেই চুম্বকটাকে বলা হয় লোডস্টোন। এর কোনো নির্দিষ্ট আকার আকৃতি হয় না, পাথরের মতো যে কোনো আকৃতি হতে পারে লোডস্টোন। আর কৃত্রিম চুম্বক আবার অনেক ধরনের হয়। অনেক ধরনের মানে আকার আকৃতি অনুসারে। কি কি হয়? বার ম্যাগনেট, গোলক চুম্বক, শঙ্কুকৃতি, আর কি হয়? ইউ আকৃতি। এরকম চুম্বক হয়। এবার আমরা এদের যে আকৃতিগুলো সেগুলো আমরা একটু ছবি এঁকে দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বার ম্যাগনেট কিরকম দেখতে হয়? একটা বিস্কুট বা চকলেটের বারের মতো, আয়ত ঘনকতার আকৃতি। এই হলো বার ম্যাগনেট। আচ্ছা, স্ফেরিক্যাল ম্যাগনেট বা গোলক চুম্বক কিরকম ভাবে দেখতে হয়? গোল বলের মতো। এই বার ম্যাগনেটের একটা দিকে থাকে নর্থ পোল আর একটা দিকে থাকে হচ্ছে সাউথ পোল। এই গোলক চুম্বকের একটা অংশে থাকে নর্থ পোল, একটা অংশে থাকে সাউথ পোল। আচ্ছা, আর কি বলেছিলাম? হ্যাঁ, শঙ্কুকৃতি চুম্বক। এটা একদিকটা হয় নর্থ পোল, একদিকটা হয় সাউথ পোল। আর এটা হচ্ছে ইউ শেপড। এরকম, এর একদিকটা হয় নর্থ, একদিকটা হয় সাউথ। তাহলে আমাদের যে কৃত্রিম চুম্বক সেগুলো এরকম ধরনের হয়। এবার আমরা আসি চৌম্বক ও অচৌম্বক পদার্থে। চৌম্বক আর অচৌম্বক পদার্থ, এদের একটা ছোট্ট পরীক্ষাও করে আমরা দেখব। সেটা হচ্ছে চুম্বকের দ্বারা যে পদার্থ আকর্ষিত হয় সেটাই হচ্ছে চৌম্বক পদার্থ,
আর চুম্বকের দ্বারা যে পদার্থ আকর্ষিত হয় না তাকে কি বলবো? অচুম্বক পদার্থ। যেমন উদাহরণ কি না, আমরা সংজ্ঞা শুরুতেই বলেছিলাম লোহা, কোবাল্ট, নিকেল, এই এর দ্বারা তৈরি যে কোনো জিনিস। আর অচুম্বক পদার্থ কি লিখতে পারি? তামা, কাঁচ, কাঠ ইত্যাদি। ঠিক আছে, তাহলে এবার আমরা চৌম্বক অচৌম্বক পদার্থ দেখলে আসবো চৌম্বকের ধর্মে। চুম্বকের কি কি ধর্ম আছে, মানে এই চুম্বক থেকে আমরা কি কি বুঝতে পারি। চুম্বকের দুটি ধর্ম আছে। কি কি দুটি ধর্ম? একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম, একটা হচ্ছে আকর্ষণ ধর্ম। ঠিক আছে, আমরা প্রথমে দিক নির্দেশক ধর্মটা নিয়ে আলোচনা করি। দেখবে একটা দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট যেটা বললাম, সেই দণ্ড চুম্বককে যদি সুতো দিয়ে মাঝ বরাবর বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া হয়, এবং ঝুলিয়ে দিয়ে তাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, ধরে করে সুতো দিয়ে ঝুলছে, এবার ধরে ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে ঘোরার পর আবার যখন সে স্থির হয়ে দাঁড়াবে, দেখবে এদিকটা উত্তর মেরু নর্থ পোল আর এদিকটা হচ্ছে সাউথ পোল, মানে সে উত্তর দক্ষিণ দিক করেই কিন্তু দাঁড়াবে, সে পূর্ব পশ্চিম দিক করে বা উপর নিচ করে দাঁড়াবে না, সে কিন্তু সবসময় উত্তর দক্ষিণ দিক করে দাঁড়াবে। এটা যদি আমরা বারবার ঘুরিয়ে দিই, বারবার ঠিক কিন্তু একই পজিশনে এসে দাঁড়িয়ে যাবে। তাহলে কি হলো? একটা চুম্বক উত্তর আর দক্ষিণ এই দুটো দিককে নির্দেশ করছে, এটাই হচ্ছে চুম্বকের দিক নির্দেশক ধর্ম। আর আকর্ষণ ধর্মটা তো সবাই জানো, কিছুই না, চুম্বক যে চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, এটাই হচ্ছে চুম্বকের আকর্ষণ ধর্ম। ঠিক আছে, যদি ছবি এঁকে বলতে যাও তাহলে ব্যাপারটা এরকম, কখনো যদি তোমাদের শর্ট কোশ্চেনে লিখতে দেয় আকর্ষণ ধর্ম বলতে কি বোঝো, তাহলে একটা বার ম্যাগনেটের ছবি এঁকে দেবে, দেখিয়ে দেবে যে তার দুটো পোলের কাছাকাছি অসংখ্য এরকম লোহা লেগে রয়েছে। তোমাদের বইতেও দেখবে এই ছবিটা খুব আছে, করে দেখিয়ে দেবে। তার মানে কি? সে লোহা অর্থাৎ চৌম্বক পদার্থকে সে আকর্ষণ করেছে। বোঝা গেল? এই দুটো হচ্ছে চৌম্বকের ধর্ম, দিক নির্দেশক ধর্ম আর আকর্ষণ ধর্ম। পরীক্ষার মাধ্যমে তোমরা বুঝিয়ে দেবে। আচ্ছা, আগের যে টপিকটা পড়ালাম সেটা হচ্ছে চৌম্বক ও অচৌম্বক পদার্থ। এটার একটা ছোট্ট পরীক্ষা আছে। কিরকম ধরা বলো তো? ধরো তামা ও লোহার গুঁড়োর একটি মিশ্রণ তৈরি করা হয়। ঠিক আছে, সেই মিশ্রণ থেকে ধরো আমি ছবির মাধ্যমে যদি দেখাই, ধরো নীলটা হচ্ছে তামা, ঠিক আছে, নীলটা হচ্ছে তামার গুঁড়ো, আর কালোটা হচ্ছে এর মধ্যে লোহার গুঁড়ো। ঠিক আছে, এবার এর মাঝখানে যদি একটি চুম্বককে তোমরা ধরো, আমি লাল দিয়ে চুম্বকটা, একটা দণ্ড চুম্বককে যদি এর মাঝখানে ধরো, তাহলে তোমরা কি দেখতে হবে বলো তো? না, দণ্ড চুম্বকের গায়ে কালো অর্থাৎ আমাদের লোহাগুলো লেগে গেছে, আর নীল মানে তামার গুঁড়োগুলো আলাদাভাবে পড়ে রয়েছে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো কোনটা চৌম্বক পদার্থ আর কোনটা অচৌম্বক পদার্থ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আসছি আমাদের নেক্সট টপিক, 5 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে চুম্বকত্ব। চুম্বকত্ব এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে চুম্বকত্ব বলতে কি বোঝো। যে আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের কারণে একটা চুম্বক কোনো কিছু পদার্থকে আকর্ষণ করে তাকে আমরা বলবো চুম্বকত্ব। কি বললাম না, যে আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের কারণে একটা চুম্বক কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে সেই বৈশিষ্ট্যকে বলবো চুম্বকত্ব। বুঝা গেল? এরপর আমরা আসছি চুম্বক শলাকা। চুম্বক শলাকা
বা যার ইংরেজি কথা হচ্ছে ম্যাগনেটিক নিডল। সবসময় তোমাদেরকে আমি বারবার বলি যে বাংলার সাথে সাথে ইংরেজিটাও তোমরা একই সাথে জানবে, তাহলে পরবর্তী সময় তোমাদের সুবিধা হবে। চুম্বক শলাকা, ইংরেজিটা কি বললাম? ম্যাগনেটিক নিডল। দেখো, চুম্বক নিয়ে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার জন্য সেই পারপাজে খুব সরু এক ধরনের চুম্বক পাওয়া যায়, যেটাকে বলা হয় চুম্বক শলাকার। এই সরু যে চুম্বকটা পাওয়া যায় একদম পুরো পিনের মতো, মানে মাটিতে রেখে যদি ঘুরিয়ে দেওয়া হয় সেটা ঘুরে ঘুরে ঠিক কিন্তু আবার ওই যে বললাম দিক নির্দেশক ধর্ম উত্তর দক্ষিণে দাঁড়িয়ে যাবে। এই চুম্বক শলাকা দিয়ে আমরা অনেক সময় কম্পাস তৈরি করে থাকি, এবং এই চুম্বক শলাকাকে রাখা হয় কাঁচের জায়গার ভেতর। তো কিরকম ধরা দেখতে হয় মোটামুটি দেখো, আমি একটা আঁকার চেষ্টা করছি। ধরো হচ্ছে এই হচ্ছে গোল কাঁচের জায়গা, এই গোল কাঁচের জায়গার ভেতর চুম্বক শলাকা থাকে, ঠিক মাঝখানটায় একটা অক্ষর উপর এইরকম। আমি এটা বড় করে আঁকছি, এটা খুব সরু হয়। এইরকম হচ্ছে চুম্বক শলাকাটা দেখতে। তোমরা অনেকেই দেখে থাকবে, যেটাকে আমরা বলি কম্পাস, ম্যাগনেটিক কম্পাস। ঠিক আছে, এটা এই চুম্বক শলাকা বিভিন্ন চুম্বকের পরীক্ষা নিরীক্ষা করতে কাজে লাগে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চুম্বকের মেরু নির্ণয় কিভাবে করা যায়। একটা দণ্ড চুম্বক নেবো এবং তার মেরু নির্ণয় করার চেষ্টা করব। কিভাবে করব? চুম্বকের মেরু নির্ণয়। ঠিক আছে, তাহলে চুম্বকের মেরু নির্ণয় কিভাবে করব দেখো, একটা পাতার উপর, সাদা পাতার উপর একটা দণ্ড চুম্বককে বসাবে। ঠিক আছে, বসালে তুমি জানো না এর কোথায় নর্থ পোল কোথায় সাউথ পোল, কিছু জানার দরকার নেই। তার দণ্ড, তুমি তো অবশ্য দণ্ড চুম্বক মানে তুমি তো দেখতেই পাচ্ছ যে এদিক, ধরো এদিকটা নর্থ আর এদিকটা সাউথ, কথাই বলছি। এইবার এই দণ্ড চুম্বকের যে কৌণিক বিন্দু আছে, এই কোণে এমন ভাবে দুটো চুম্বক শলাকাকে বসাবে যেন তাদের উত্তর দক্ষিণ মানে নর্থ সাউথ যে ডিরেকশনটা, সেটা এই কোণকে ভেদ করে যায়। মানে আমি বলতে চাইছি এই, আবার এখানেও ঠিক এই, ধরো এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ, এটা নর্থ। ঠিক আছে, এভাবে দুটো চুম্বক শলাকাকে বসাবে। তাহলে এই যে নর্থ সাউথ লাইনটাকে যে ইন্টারসেক্ট করছে, এই নর্থ সাউথ লাইনটা থেকে ইন্টারসেক্ট করে যে লাইনটা আসছে এখানে, আর এখান থেকে যে নর্থ সাউথ লাইনটা ইন্টারসেক্ট করে আসছে, এই আসছে এখানে, যেখানে ইন্টারসেক্ট করছে, যেখানে ছেদ করছে দুটো লাইন, এই জায়গায় মোটামুটি হবে এই দণ্ড চুম্বকের নর্থ পোল বা উত্তর মেরুটা হবে এইরকম একটা জায়গায়। তো ঠিক একইভাবে এই দিকটায় তোমরা ওই চুম্বক শলাকা বসিয়ে এভাবে লাইন টেনে খুঁজে নিতে পারো যে কোনখানটা হবে তার দক্ষিণ মেরু বা সাউথ পোল। বুঝা গেল? এভাবে চুম্বকের মেরু নির্ণয় করা যায়। এরপর আমরা চুম্বক সম্বন্ধে কিছু সংজ্ঞা, সেটা আমরা একটুখানি দেখে নেব। 5টা আমাদের সংজ্ঞা জানতে হবে চুম্বক সম্বন্ধীয়। ঠিক আছে, সংজ্ঞাগুলো কি কি? প্রথমেই হচ্ছে উদাসীন অঞ্চল। ফার্স্ট সংজ্ঞা যেটা আমরা জানবো সেটা হচ্ছে উদাসীন অঞ্চল, বা ইংরেজিতে বললে নিউট্রাল রিজিয়ন বা নিউট্রাল জোন, যা খুশি, নিউট্রাল জোন। ঠিক আছে, তা উদাসীন অঞ্চল কাকে বলবো না, একটা দণ্ড চুম্বককে যদি তোমরা লোহার গুঁড়োর মাঝখানে রাখো, কি দেখতে হবে বলো তো? ধরো এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ। একটা দণ্ড চুম্বক তোমরা একে লোহার গুঁড়োর মধ্যে রাখলে দেখবে তোমরা যে সব লোহার গুঁড়োগুলো কিন্তু বেশিরভাগই লেগে রয়েছে দুটো মেরুর দিকে, এইভাবে লেগে আছে। ঠিক আছে, যত দূরে গেছে তত এখানে কম, এদিকটা কম। ঠিক আছে, কম অল্প অল্প, আর এইরকম জায়গায় নেই। তার মানে কি, এই যে মাঝের অংশটা, এই মাঝের অংশটায় কিন্তু চুম্বকের কোনো চুম্বক মানে প্রভাবটা, আকর্ষণটা কিন্তু নেই। এই অংশটাকে বলা হচ্ছে উদাসীন অঞ্চল বা নিউট্রাল জোন। তার মানে
এই যে ধরো এটাকে যদি নিউট্রাল জোন NZ বলে লিখি, ঠিক আছে, তার মানে দুদিকে পোল রয়েছে, দুদিকে যে মেরু রয়েছে, এই মেরুর মাঝামাঝি যে অঞ্চলটা যেখানে চুম্বকের প্রভাব একদম কম, আকর্ষণ হয় না, সেই জায়গাটাকে বলা হচ্ছে উদাসীন অঞ্চল বা নিউট্রাল জোন। নেক্সট আমরা যে সংজ্ঞাটা আসবো সেটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য। এবার তুমি বলবে যে চৌম্বক দৈর্ঘ্য আবার এমন কি ব্যাপার আছে, যেটা চুম্বক আছে সেটাকে মেপে নিলেই হয়ে যায় চৌম্বক দৈর্ঘ্য? না, ব্যাপারটা সেরকম নয়। চৌম্বক দৈর্ঘ্য বা ম্যাগনেটিক লেন্থ হচ্ছে চুম্বকের যে টোটাল দৈর্ঘ্য, সেটাকে বলবো আমরা জ্যামিতিক দৈর্ঘ্য বা জিওমেট্রিক লেন্থ। ঠিক আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। বিভিন্ন পরীক্ষা থেকে দেখা গেছে এই চুম্বক দৈর্ঘ্য হচ্ছে একটা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যর 86%, মানে ম্যাগনেটিক লেন্থ ইকুয়ালস টু 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। বা যেটাকে বলবো জিওমেট্রিক লেন্থ। ঠিক আছে, তার মানে কি হয়, এই যে চুম্বকটা, ধরো এই ছবিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই চুম্বকটার এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা আবার এই অংশটা, এটা বাদ দিয়ে যে জায়গাটা, সেটা হয় চুম্বক দৈর্ঘ্য। বাদ দিয়ে ঠিক বলবো না, মানে এটা বাদ দিলে মাঝামাঝি যেরকম একটা জায়গা হবে সেটা চুম্বক দৈর্ঘ্য দাঁড়ায়। সেটা হচ্ছে কত, 0.86 গুণিতক জ্যামিতিক দৈর্ঘ্য, তার মানে জ্যামিতিক দৈর্ঘ্যর 86%। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যে ডেফিনিশন আসবো সেটা হচ্ছে চুম্বক অক্ষ। আমি এটা মুছছি, তোমরা এই ছবিগুলো একটু লিখে নেবে আর সংজ্ঞাগুলোর সাথে সাথে পড়তে পড়তে যাবে। চুম্বক অক্ষ। চুম্বক অক্ষ কাকে বলবো? চুম্বক অক্ষের ইংরেজি কথা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। দেখো, এগুলো আমরা সবকটাই ছবির মাধ্যমে বোঝাবো। এগুলো যদি কখনো শর্ট কোশ্চেন পড়ে তখন তোমরা ছবি এঁকেই কিন্তু বোঝাবে। এই ধরো একটা দণ্ড চুম্বক, তাহলে যে কাল্পনিক রেখা, কথাটা বলতে হবে কিন্তু কাল্পনিক, এরকম ধরনের কোনো লাইন টানা থাকে না, যে কাল্পনিক রেখা একটা দণ্ড চুম্বকের দুটো মেরুকে জয়েন করে মাঝামাঝি, সেটা কি বলবো? চুম্বক অক্ষ বা ম্যাগনেটিক অ্যাক্সিস। এবার দেখো, এর পরেই যে সংজ্ঞাটা আসছে সেটা হচ্ছে চৌম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান। সেটা কি? খুব সোজা, দেখো এইটা বুঝতে পারলে এর পরেরটা বুঝতে পারবে। চৌম্বক অক্ষ, এটা হচ্ছে চৌম্বক মধ্যতল। মধ্যতল মানে হচ্ছে মেরিডিয়ান। ঠিক আছে, তা চৌম্বক মধ্যতল মানে কি না, ধরো আবার একটা দণ্ড চুম্বক আমরা আঁকি। দেখো, আমাদের যে অ্যাক্সিস ছিল সেটা কোথা থেকে কোথায় না, এইরকম মাঝ বরাবর, তাই তো? বা যদি দিক থেকে ধরি এরকম মাঝ বরাবর। তাহলে এই অ্যাক্সিস বরাবর যদি একটা তল কল্পনা করি, যেটা চুম্বক দণ্ড চুম্বকটাকে দুভাগে ভাগ করে দেবে, তাহলে সেই তলটাকেই বলবো চুম্বক মধ্যতল। তার মানে আমি বলতে চাইছি, ধরো এই অ্যাক্সিস বরাবর আমি এটাকে ভাগ করে দিচ্ছি। দেখো, দুটো তলে ভাগ হয়ে গেল। তাহলে এই যে তলটা মানে অ্যাক্সিস বরাবর, মানে চৌম্বক অক্ষ বরাবর যদি আমরা একটা কাল্পনিক তল কল্পনা করতে পারি যেটা দণ্ড চুম্বককে দুভাগে ভাগ করে দেয়, তাকে সেই তলটাকে বলবো চৌম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান। বোঝা গেল? আর লাস্ট যে ডেফিনিশনটা আমরা করব সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র মানে যে ক্ষেত্র পর্যন্ত চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতা থাকে তাকে বলবো চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তাহলে ধরো একটা বার ম্যাগনেট এতটা জায়গা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে, তাহলে এটাই হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র। ঠিক কি না? ব্যাস, এই 5টা সংজ্ঞা ছিল তোমাদের চুম্বকের চুম্বকের পড়ার জন্য। তুমি 5টা সংজ্ঞা তোমাদের জানতে হবে। এরপর আমরা যে নেক্সট টপিকটা আসবো সেটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া, মানে দুটো চুম্বক পরস্পরের সাথে কি রকম ক্রিয়া করবে। দেখো, দু রকম জিনিস হতে পারে। ঠিক আছে, ধরো এই একটা চুম্বক আর
এই একটা চুম্বক, এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, এর হচ্ছে এদিকে নর্থ পোল, এদিকে হচ্ছে সাউথ পোল। এটা একটা রাখি, আর একটা ছবি আঁকি, এই একটা চুম্বক আর এই একটা চুম্বক, এদিকে সাউথ পোল, এদিকে নর্থ পোল, আর এর হচ্ছে এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল। দেখো চুম্বকের যে আকর্ষণ ধর্ম আমরা করলাম না, তার মধ্যে একটি বিশেষ কথা হচ্ছে চুম্বক কিন্তু সবসময় বিপরীত মেরুকে আকর্ষণ করে। এটা আমরা এই প্রমাণ থেকেই পেয়ে যাব। যদি একই মেরু থাকে তাহলে চুম্বক বিকর্ষণ করবে। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথম ক্ষেত্রে এদিকে কি, এদিকে দক্ষিণ মেরু, এদিকে হচ্ছে উত্তর মেরু, তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে হবে আকর্ষণ, দুজন দুজনকে টানবে, লিখে দিচ্ছি। এখানে কি হচ্ছে দেখো, এদিকে উত্তর মেরু, এর কাছে উত্তর মেরু, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, বিকর্ষণ, তার মানে দুজন দুজনকে ঠেলবে। বুঝে গেল? আচ্ছা, এখানে একটা প্রশ্ন পড়ে বারবার, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ। বিকর্ষণ ই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ। দিয়ে বলে ব্যাখ্যা করো। দেখো একটা ধরো চুম্বক রইল, একটা রইল লোহা, একটা চুম্বক একটা লোহা, তাহলে কি সবসময় তাকে আকর্ষণ করবে, কখনো বিকর্ষণ করবে না। লোহা তো বাবা, তার তো আর মেরু নেই। এবার ধরো একটা চুম্বক রইল আর একটা চুম্বক রইল, এবার তাহলে কখনো আকর্ষণ করবে কখনো বিকর্ষণ করবে। যদি বিকর্ষণ করে তখন কি বুঝতে হবে, যে দুটি হচ্ছে চুম্বক। তাহলে দেখো একটা যদি চুম্বক একটা যদি লোহা থাকে তাহলে আকর্ষণ করবে ঠিকই, কিন্তু কোনটা লোহা আর কোনটা চুম্বক তুমি বুঝতে পারবে কি, পারবে না। কারণ ধরো আমি বলছি যে ধরো ছবি আঁকি একটুখানি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দুটো জিনিস, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এরা কখনো মানে এরা সবসময় নিজেদেরকে আকর্ষণ করছে। এ বি কে আকর্ষণ করছে, বি এ কে আকর্ষণ করছে। তুমি কি শিওর বলতে পারবে যে এ ম্যাগনেট না বি ম্যাগনেট, বলতে পারবে না। কিন্তু ধরো এ আর বি যদি নিজেদেরকে বিকর্ষণ করে তাহলে তুমি শিওরলি বলতে পারবে যে দুটোই ম্যাগনেট। ম্যাগনেট না হলে মানে চুম্বক না হলে বিকর্ষণ করবে না। তাহলে সেই জন্যই বলা হয় বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আবেশ বা চৌম্বক আবেশ। আবেশ মানে কি, আবেশ একটা পদ্ধতি যার মধ্যে একটা চৌম্বক যে পদ্ধতির মাধ্যমে একটা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। কি চৌম্বক আবেশ, তার সংজ্ঞাটা কিরকম লিখবো, যে পদ্ধতির না, যে পদ্ধতি শুধু লিখলে হবে না, মানে এটা হচ্ছে কি বলবো, কন্ট্যাক্ট হতে হবে। ঠিক আছে, আজ আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, পরে সংজ্ঞাতে আসছি। দেখো এই একটা ধরো চুম্বক পদার্থ মানে লোহা, সহজ কথা বলছি, এর গায়ে একটা দণ্ড চুম্বক দিয়ে তুমি বারবার ঘষতে থাকলে, এটা একটা দণ্ড চুম্বক, এটা দিয়ে তুমি বারবার এদিক থেকে এদিকে টানতে থাকছো, ঠিকই টানছো। একটা সময় দেখবে এই লোহাটা কিন্তু চুম্বকে পরিবর্তন হয়ে গেছে। তার মানে এই যে বারবার চুম্বকটাকে মানে সন্নিকটে আনছো, একে বারবার চুম্বকটাকে দিয়ে ঘষছো, বারবার কাছাকাছি আনছো, এর ফলে লোহার মধ্যে একটা চৌম্বক ধর্ম বা চুম্বকত্ব আবেশিত হয়েছে, মানে সে চুম্বকত্বটা গেইন করেছে, পেয়েছে কার থেকে, না এই চুম্বক থেকে। বোঝা গেল? এবার আসলে কি হয় দেখো, বিজ্ঞানী ওয়েবারের মতে যে কোনো চৌম্বক পদার্থ বা চুম্বকে, যে ধরো এই একটা চুম্বক, তো এই চুম্বকটাকে ধরো এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ, আমরা যদি এটাকে মাঝখান থেকে ভেঙে দিই তাহলে কি হবে, দুটো পদার্থ হয়ে যাবে।
এদিকটা নর্থ আর ভাঙা অংশের এদিকটা হবে সাউথ। এবার বলো এইখানটা কি হবে? এখানটাও কি নর্থ থেকে যাবে? তাহলে দুটো নর্থ দুটো সাউথ, তা তো হয় না। অটোমেটিক্যালি এখানে একটা সাউথ তৈরি হয়ে যাবে, এখানে একটা নর্থ তৈরি হয়ে যাবে। তা এইভাবে যদি জিনিসটাকে আবার ভাঙা হয় তাহলে আবার একটা নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ তৈরি হবে। এইভাবে যদি চুম্বককে ভেঙে টুকরো টুকরো করে ছোট অণুতে পরিবর্তন করা হয়, যেটাকে আমরা বলবো ওয়েবার অণু, বিজ্ঞানী ওয়েবারের নাম অনুসারে, তাহলে সেই ওয়েবার অণুর ক্ষেত্রেও দেখা যাবে যে এক একটা ওয়েবার অণুর ক্ষেত্রে একদিকটা নর্থ একদিকটা সাউথ। ঠিক আছে, এইবার এরকম ওয়েবার অণু, যে কোনো চুম্বক পদার্থ বা চুম্বকের ভেতর এরকম ওয়েবার অণু থাকে অনেক। ধর এটা একটা চুম্বক পদার্থ, তার ভেতর থাকে এইভাবে ওয়েবার অণু আছে, নর্থ সাউথ সাউথ নর্থ নর্থ সাউথ নর্থ সাউথ সাউথ নর্থ সাউথ নর্থ এভাবে আছে। ঠিক আছে, যখনই একটা চুম্বক দিয়ে আবেশ করব তখন এই ওয়েবার অণুগুলো কি হবে? এগুলো ধরো এলোমেলো ভাবে আছে, এগুলো সাজিয়ে যাবে, এগুলো পরপর এর প্রভাবে এগুলো সব একটা সারিবদ্ধ হয়ে যাবে। সারিবদ্ধ হয়ে কিরকম হয়ে যাবে? ধরো এই পদার্থ প্রত্যেকটা ওয়েবার অণু এক রকম ভাবে সেজে উঠবে। কিরকম না, একদিকটা নর্থ একদিকটা সাউথ, একদিকটা নর্থ একদিকটা সাউথ, একদিকটা নর্থ একদিকটা সাউথ। তাহলে অটোমেটিক্যালি কি হলো? এর মধ্যে এদিকটা চলে এলো নর্থ, দিকটা চলে এলো সাউথ। এই ঘটনাটা হয় চৌম্বক আবেশে। এইবার চৌম্বক আবেশের কিছু নিয়ম আছে। কি নিয়ম? চৌম্বক আবেশের তিনটে নিয়ম আছে। একমাত্র চৌম্বক পদার্থেই কিন্তু আবেশ মানে চৌম্বক আবেশ সম্ভব। চৌম্বক পদার্থেই সম্ভব। ছোট করে লিখছি। 2 নম্বর কি বলছে নিয়ম? 2 নম্বর নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে এই মানে চৌম্বক পদার্থ থেকে যে আমরা চুম্বকে পরিবর্তন করলাম, এর যে এফেক্ট, এই যে প্রভাবটা, এটা ততক্ষণই থাকবে যতক্ষণ আমরা চুম্বক পদার্থটাকে কাছাকাছি রাখবো। যখনই এটা অনেকক্ষণের জন্য চুম্বক পদার্থটাকে সরিয়ে দেবো, আস্তে আস্তে কিন্তু প্রভাবটা কমে যাবে, মানে চৌম্বকত্বটা হারাবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা যে চুম্বকটা ব্যবহার করে আবেশ করলাম, সেই চুম্বকের যে মেরুটা ব্যবহার করলাম তার কাছে কিন্তু তার বিপরীত মেরুটা হবে, মানে বিপরীত মেরুটা সৃষ্টি হবে। তাহলে বিপরীত মেরুর আবিষ্ঠ মেরুটি হবে বিপরীত মেরু। আবিষ্ঠ মেরুটি হবে বিপরীত মেরু। তাই তো, ধরো এটাও নর্থ এটাও নর্থ, মানে নর্থ হবে আর কি, তাহলে এ কি অ্যাট্রাক্ট করবে? বিকর্ষণ হবে। আমরা যেহেতু এইভাবে ঘষছি, তার মানে কি এদিকটা বেশি ঘষছি, তার মানে কি এদিকটা অ্যাট্রাক্ট করতে হবে। ওয়েবার এলিমেন্টের যে এস গুলো, সাউথ পোল গুলো, সেটা একে অ্যাট্রাক্ট করবে। তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে দক্ষিণ, এটা হয়ে যাবে উত্তর। আর আমরা কি দিয়ে ঘষছিলাম? উত্তর দিয়ে। তাহলে এর কাছের মেরুটা কি হলো? দক্ষিণ হয়ে গেল। এই তিনটে হচ্ছে চৌম্বক আবেশের নিয়ম। আচ্ছা, একটি প্রশ্ন পড়ে এখান থেকে বারবার, সেটা লিখে দিচ্ছি। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা লিখে নিতে পারো। সেটা হচ্ছে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, ব্যাখ্যা করো। তার মানে কি দেখো, এই যে ধরে এটা তো চৌম্বক পদার্থ, এতে তো কোনো আকর্ষণ ধর্ম নেই। যখন আমরা আবেশিত করছি, তারপর কি হলো? এর মধ্যে মেরুকরণ হলো। এবার এ কি করতে পারে? আকর্ষণ করতে পারে। তার মানে কি আগে তো আবেশিত করতে হলো, এবার এই আবেশ হয়ে যাওয়ার পর এবার এই আকর্ষণটা করতে পারে। এইটাই তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করে লিখতে হবে। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। এবং এর আগের প্রশ্নটাও যেটা বললাম, ওই বিকর্ষণী চুম্বকত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একক মেরু হচ্ছে অস্তিত্বহীন, ব্যাখ্যা করো। বা চুম্বকের কখনো একক মেরু থাকতে পারে না। যেটা বললাম যে আমি একটা চুম্বককে, মানে ছিল নর্থ পোল সাউথ পোল, আমি সেটাকে ভেঙে দিলাম, তাহলে শুধুমাত্র একদিকে নর্থ পোল থাকবে এরকম কিন্তু হয় না।
একদিকে নর্থ পোল আছে মানে অটোমেটিক্যালি অন্যদিকে সাউথ পোল চলে আসবে। কারণ কি? তুমি লিখতে পারো এর কারণ হচ্ছে চুম্বক আবেশ। বোঝা গেল? এইগুলো হচ্ছে মোটামুটি চুম্বকত্বের উপর ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে আবেশের উপর এই 2-3টে প্রশ্ন কিন্তু বারবার আসে। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ চুম্বক। কি পড়বো? তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক মানে হচ্ছে কোনো চৌম্বক পদার্থকে যদি কন্ডাক্টিং তার, মানে যেটাকে বলবো অনিহিত তারের মধ্যে দিয়ে আমরা রাখি, তাহলে সেই চৌম্বক পদার্থের মধ্যে চুম্বকত্ব চলে আসে। ছবি এঁকে দেখাই একটুখানি। ধরো এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কাঁচা লোহা, ঠিক আছে? আবার দেখো এই যে ভেতরে যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে কাঁচা লোহা, কিন্তু আবার এই যে তারের পাকানোর মধ্যখানে যে কাঁচা লোহা, এই অ্যাপারেটাসটাকে একসাথে কিন্তু বলা হচ্ছে, আবার কি বলা হচ্ছে না, সোলেনয়েড। তাহলে কোনো অনিহিত তারের মধ্যে দিয়ে যদি তারের ঘূর্ণির মধ্যে যদি একটি কাঁচা লোহাকে রাখা হয়, তাহলে সেই যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সোলেনয়েড। এবার কি হচ্ছে? এখান থেকে তড়িৎ পাস করা হচ্ছে, তাহলে এর মধ্যে একটা চুম্বকত্ব সৃষ্টি হবে। এবং এই চুম্বকত্ব থাকা মানে তার একটা মেরু থাকবে, দিক থাকবে, কোন দিকটা নর্থ, কোন দিকটা সাউথ, উত্তর দক্ষিণ। সেইটা তোমরা কিভাবে নির্ণয় করবে? দেখো আমরা যদি ওই এটা ধরো সোলেনয়েডটা, এটাকে যদি আমরা লম্বভাবে দেখি, লম্বভাবে দেখার সময় ঘড়ির দিকে তারটা যখন থাকবে সেই দিকটা হচ্ছে দক্ষিণ বা সাউথ পোল। আর যদি ঘড়ির বিপরীত দিকে তার দেখতে পাই, মানে তারের ঘূর্ণিটা যদি দেখতে পাই, তাহলে সেটা হবে নর্থ। তার মানে দেখো, যদি এই দিকটার কথা ভাবি, আমরা তো তারটা এইভাবে জড়িয়েছি, ঠিক আছে? ক্যামেরার দিক থেকে ভাবো, তারটাকে আমরা এইভাবে জড়িয়েছি, তাহলে যখন আমরা দেখবো তখন কি দেখবো? যে তারটা ঘুরছে এইভাবে, তার মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এদিকটা হয়ে গেল সাউথ। আর এর থেকে দেখলে কি দেখবো? উল্টো দিকটায় দেখবো যে তারটা এইভাবে ঘুরছে, তার মানে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা হয়ে গেল নর্থ। এটা হলো তড়িৎ চুম্বক। আচ্ছা, এবার এই তড়িৎ চুম্বকের যে চুম্বকত্বটা তৈরি হচ্ছে, সেই চুম্বকত্বটা কিছু কিছু ব্যাপারের উপর নির্ভর করে, সেই চুম্বকত্বের পরিমাণটা, ঠিক আছে? আমরা তো তড়িৎ চুম্বক ব্যবহার মানে তৈরি করি কিছু কিছু পাওয়ার জন্য, কিছু কারণের জন্য, সেগুলো আসছি। কি কি ব্যাপারের উপর নির্ভর করে? এক, তারের পাক সংখ্যা। দুই, তড়িৎ প্রবাহ মাত্রা। তিন, পদার্থের প্রকৃতি। এই যে তড়িৎ চুম্বকটা আমরা বানালাম, এর চুম্বকত্ব কতক্ষণ থাকবে বা কতটা বেশি এর ইন্টেন্সিটি হবে, এই তিনটে ফ্যাক্টরের উপর নির্ভর করে। কি না, তারের পাক সংখ্যা। যদি ধরো তারের পাক সংখ্যাটা এখানে ধরো 4টে পাক রেখেছি, যদি 40টা পাক রাখি, তাহলে এর যে চুম্বকত্বটা সেটা আরো অনেক বেশি হবে। তড়িৎ প্রবাহ মাত্রা, ধরো যতটা কারেন্ট ফ্লো করছে তার থেকে যদি কারেন্টের পরিমাণটা বাড়ি, তাহলেও আমাদের চুম্বকত্বর পরিমাণটা বেড়ে যাবে। এবং পদার্থের প্রকৃতি, ধরো স্টিল বা ইস্পাতের ক্ষেত্রে যতটা না চুম্বকত্ব, মানে যতটা চুম্বকত্ব পাওয়া যায় তার থেকে অনেক বেশি পাওয়া যায় কাঁচা লোহার ক্ষেত্রে। আচ্ছা, এইবার এখানে একটা প্রশ্ন আছে তড়িৎ চুম্বকের উপর, সেটা হচ্ছে যে তড়িৎ চুম্বকেতে কাঁচা লোহা কি কেন ব্যবহার করা হয়, ইস্পাত কেন না? দেখো, কাঁচা লোহাতে যেটা হয় সেটা হচ্ছে যখনই তুমি তার মানে এই যে তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহটা যখনই তুমি বন্ধ করে দেবে তখনই কাঁচা লোহাটা কিন্তু নিজের চুম্বকত্ব হারাবে, ঠিক আছে? ইস্পাতের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যত তুমি ওই তারের প্রবাহ মাত্রাটা যদি কমিয়েও দাও বা থামিয়েও দাও, একদম তড়িৎ প্রবাহ মাত্রা তুমি বন্ধ করে দিবে, তারপরেও কিন্তু ইস্পাতের মধ্যে চুম্বকত্বটা থেকে যাবে। তাহলে সেটা আমাদের কখনোই কাঙ্ক্ষিত নয়, কারণ আমরা তড়িৎ চুম্বক বানাচ্ছি কেন না, কোনো একটি পার্টিকুলার কাজ করার জন্য। ধরো একটা খুব হেভি মেটাল কিছু আমাকে তুলবো, তুলে সেটাকে নিয়ে অন্য একটা জায়গায় রাখবো, তাহলে যখন তুলতে হয় তখন আমরা কারেন্টটা অন করলাম, ম্যাগনেটিক এফেক্ট স্টার্ট হলো, এবার এটাকে তুলে অন্য জায়গায় রাখবো, রাখবার সময় কারেন্টটা অফ করে দিলাম। কিন্তু দেখলাম যদি স্টিল ব্যবহার করি
তাহলে কারেন্ট অফ করা সত্ত্বেও কিন্তু ম্যাগনেটিক এফেক্টটা মানে শেষ হয়ে যাচ্ছে না। তাহলে কি হলো, জিনিসটা কি নামবে না, সে আটকে থেকে যাবে, সেটা আমাদের কখনোই কাঙ্ক্ষিত নয়। তাই জন্য আমরা সবসময় তড়িৎ চুম্বকেতে কাঁচা লোহা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর যেটা আজকে আমি লাস্ট বলবো সেটা হচ্ছে পৃথিবীও একটি চুম্বক। পৃথিবীও একটি চুম্বক। প্রথম প্রমাণটা কি এর? পৃথিবী যে একটি চুম্বক তার প্রথম প্রমাণটা কিভাবে পাবো বলতো? ধরো আমরা তো এতক্ষণ বললাম যে চুম্বকের আকর্ষণ ধর্ম আছে, ঠিক, এবং দিক নির্দেশক ধর্ম আছে। তাহলে একটা দণ্ড চুম্বককে আমরা ঘুরিয়ে যতবার ছেড়ে দিচ্ছি সে ঠিক উত্তর দক্ষিণেই দাঁড়াচ্ছে। কেন? কারণ তার আকর্ষণটা ঠিক সেভাবেই হচ্ছে বলে। ওই সে তো পূর্ব পশ্চিমে দাঁড়াচ্ছে না। তার মানে পৃথিবী নিশ্চয়ই একটা চুম্বক, যার জন্য সেই দিকেতে তার আকর্ষণটা হচ্ছে। এটা হচ্ছে প্রথম প্রমাণ, ঠিক আছে। এবং পৃথিবীকে আগে যদিও বলা হতো পৃথিবী একটি দণ্ড চুম্বকের মতো কাজ করে, কিন্তু এখন ধারণাটা পাল্টে গেছে। পৃথিবী একটি তড়িৎ চুম্বকের মতো কাজ করে, কারণ পৃথিবীর ভেতরে যে হট মল্টেন ম্যাগমা লাভা আছে, এর ফলে পৃথিবীর চুম্বকত্বটা আয়নীয়, মানে কি বলবো, এই মল্টেন ম্যাগমা লাভার জন্য আয়ন সৃষ্টি হয় এবং একটা তড়িৎ প্রবাহ হয় এর মধ্যে, ঠিক আছে। যার জন্য পৃথিবীকে এখন দণ্ড চুম্বক বলা হয় না, একে বলা হয় তড়িৎ চুম্বক। আচ্ছা, এইবার এই পৃথিবীর যে চুম্বকত্ব, এই চুম্বকত্বের উপর কিছু প্রভাব আছে, মানে কিছু ফিজিওলজিক্যাল এফেক্ট বা কিছু ন্যাচারাল এফেক্ট হয়। আমরা জানি যে মেরুজ্যোতি দেখা যায়, অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিয়ালিস, তোমরা জিওগ্রাফিতে পড়বে, ঠিক আছে। মহাজাগতিক জ্যোতি এসে পৃথিবীতে মেরুজ্যোতির সৃষ্টি করে। তা সেই মেরুজ্যোতির সৃষ্টি হয় কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য বা পৃথিবীর চৌম্বকত্বের প্রভাবের জন্য। এই বিভিন্ন পরিযায়ী পাখি বলো বা জন্তু জানোয়ার বলো, এরা দেখবে, মানে ধরো একটা পাখি আকাশে উড়ে আসছে, ধরো আকাশে খুব মেঘ বা দিনের আলো খুব কমে গেছে, সে নিজের বাসা ঠিকঠাক দেখতে পাচ্ছে না, তাও কিন্তু সে ঠিক নিজের বাসাতেই এসে বসবে বা নিজের জায়গাতেই চলে যাবে। এটা কেন? না, এই পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সাথে তাদের শারীরবৃত্তীয় এমন যোগাযোগ আছে, কোনো না কোনো একটা জিনিস আছে, যেমন পায়রার মাথার খুলির ভেতর ম্যাগনেটাইট বলে একটা জিনিস আছে, যেটা এদের চুম্বক ক্ষেত্র থেকে বুঝে পৃথিবীর লোকেশন বা অবস্থান বুঝতে সাহায্য করে, ঠিক আছে। এই হলো তোমাদের আজকের চুম্বক চ্যাপ্টারের সবকিছু। এরপর যে দুটো টপিক আছে ছোট ছোট, এই দুটো আমি তোমাদেরকে নিজেদের